তা আমরা আজকের পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসে আমাদের যে বিশেষ সাংবাদিক বৈঠক আমরা শুরু করছি। আপনাদের প্রথমেই আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, সমস্ত পুরুলিয়া জেলার সাংবাদিক বন্ধুদের। আমাদের আজকের এই সাংবাদিক বৈঠকে আমার সাথে উপস্থিত আছেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি, জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতির কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী গুরুপদ টুডু। আপনাদের সামনে উনিও কথা বলবেন। তার আগে বিশেষভাবে যে বিষয় আপনাদের সামনে রাখার সেই বিষয়টা আমি রাখছি, তারপরে উনি জেলার কিছু সাংগঠনিক কথা, জেলার বিষয়ে কিছু কথা উনিও তুলে ধরবেন। প্রথমেই যে বিষয়টা আমরা আপনাদের সামনে রাখতে চাইছি, সদ্য আপনারা লক্ষ্য করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির কেন্দ্রীয় নেতা দুদিন পশ্চিমবঙ্গ সফরে ঘুরে গেছেন এবং সংবাদ মাধ্যমের কাছে বেশ কিছু প্রশ্ন উনি রেখে গেছেন, কিছু অযৌক্তিক কথা, তথ্যবিহীন কথা তুলে ধরেছেন। যার জন্যই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলায় জেলায় সাংবাদিক বৈঠক করে আমরা সেই প্রকৃত তথ্য তুলে ধরব এবং আমরা প্রকৃত বিষয়টা আমরা সংবাদ মাধ্যমের কাছে রাখব। এই জন্যই আজকে সারা রাজ্য জুড়ে জেলায় জেলায় আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই ধরনের প্রেস কনফারেন্সের মাধ্যমে, অথচ সেই কৃষক আন্দোলনের বিষয়ে কেন্দ্রের একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি একবারও সেখানে যাননি সেই কৃষকদের সঙ্গে কথা বলতে, অথচ পশ্চিমবঙ্গ এসে নির্বাচনী উনি প্রচারের মতো জনসভা করে গেলেন, যেখানে এখন র্যালির কোনো বিষয় নয়। সেখানে আমরা লক্ষ্য করলাম যে উনি বোলপুরের শান্তিনিকেতন এলাকায় সেখানে নির্বাচনী প্রচারের কায়দায় র্যালি করে গেলেন, রোড শো করে গেলেন, অথচ যেখানে হাজার হাজার কৃষক তাদের দাবি দাওয়া নিয়ে দিল্লির বুকে এই প্রচণ্ড শীতের মধ্যে যখন তাদের দাবি নিয়ে আন্দোলন করছে, সেই আন্দোলনরত কৃষকদের পাশে কিন্তু আমরা এই অমিত শাহজিকে আমরা দেখতে পাইনি বা দেশের প্রধানমন্ত্রী তাকেও দেখতে পাইনি। অথচ আমরা দেখছি বিশেষ পুঁজিপতি শিল্পপতি তার নাতনিকে দেখার জন্য আমাদের প্রধানমন্ত্রী গেছেন। এই দৃশ্য আপনারা সবাই দেখেছেন। ঠিক সেইভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তার একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, দেশের একটা বড় সমস্যা আন্দোলন, সেখানে যাওয়া দরকার ছিল, সেখানে কিন্তু আমরা সেখানে তাকে দেখতে পাইনি। অথচ পশ্চিমবঙ্গে এসে ওনাকে বাড়িতে ভোজন করতে আমরা দেখছি, আমরা ওনাকে নির্বাচনী সভা করতে দেখছি, আমরা ওনাকে রোড শো র্যালি করতে আমরা ওনাকে দেখছি। তো এটা আমাদের কাছে একটা বড় বিষয় ছিল। বন্দ্যোপাধ্যায় কোনো দলবদল করেননি। তিনি 1998 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটি নতুন দল তৈরি করেছিলেন। তাই এই ধরনের অযৌক্তিক কথা উনি বিভিন্ন সংবাদ মাধ্যমে রেখেছেন। উনি এও সংবাদ মাধ্যমে তুলে ধরেছেন যে বাংলার মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা বারবার কিন্তু সংবাদ মাধ্যমে এই কথাটা বলে আসছি এবং বিভিন্ন জনসভায় আমাদের যে রাজনৈতিক কর্মসূচি সেখানেও আমরা বলে আসছি যে স্বাস্থ্যসাথী প্রকল্প এবং আয়ুষ্মান ভারতের মধ্যে আর একটা পার্থক্য আছে। আয়ুষ্মান ভারতে 2 বছর আগে এই বাংলায় স্বাস্থ্যসাথী শুরু হয়েছিল। এখানে প্রত্যেকটা পরিবার এখানে বার্ষিক 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমার সুবিধা পায়, বাড়ির মহিলার নামে সেখানে তার স্বাস্থ্য কার্ডই হয়ে থাকে। তো সেই জন্য এটার সঙ্গে অনেক পার্থক্য আছে, যে পার্থক্যটা আপনারা ইতিমধ্যে সবাই নিজেরাও বুঝতে পারছেন যে আয়ুষ্মান ভারতের তুলনায় আমাদের স্বাস্থ্যসাথীর গুরুত্বটা কতখানি বেশি। উনি দাবি করেছেন যে এখানকার কৃষকরা পিএম কিষানের 6000 টাকা থেকে কৃষকরা নাকি বঞ্চিত হয়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের কৃষক বন্ধুর আওতায় কৃষকরা প্রতি একর প্রতি বার্ষিক 5000 টাকা সহায়তা পান। পিএম কিষান যে প্রকল্প, সেই প্রকল্পে 1214 টাকা পায় একর প্রতি। তাহলে এই যে পার্থক্য, এই পার্থক্য আপনারা বুঝতে পারছেন যে আমাদের সরকার কৃষকদের প্রতি কতখানি দরদ আছে এবং কৃষকদের জন্য কতখানি আমাদের এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কৃষক বন্ধু আওতার মাধ্যমে। আর তারা যে পিএম কিষানের কথা তুলছেন সেখানে তাদের কি হয়েছে। এছাড়াও উনি দাবি করেছেন যে 1.5 বছরে 300 বিজেপি কর্মী নাকি নিহত হয়েছেন। নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বহু বিজেপি কর্মী মারা গেছেন, এমনকি আত্মহত্যার মৃত্যুকেও রাজনৈতিক হত্যাকাণ্ড হিসাবে দায়ী করা হয়েছে।
1999 সাল থেকে রাজনৈতিক দ্বন্দ্বতায় তৃণমূলের প্রায় 1027 কর্মী নিহত হয়েছেন। বিজেপির 116 জন বর্তমান লোকসভা সাংসদ এর বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড আছে। আমরা সেই সঙ্গে একটা বিষয় আনতে চাই, বিজেপি যেটা প্রায় পুরুলিয়ার ক্ষেত্রে তোলে যে পুরুলিয়ায় বেশ কিছু খুন যেগুলো নাকি রাজনৈতিক কারণে হয়েছে। আমরা জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে আমরা দাবি করছি যে পুরুলিয়া জেলায় যে খুনগুলো তারা বলছেন, সেই খুনগুলো আপনারা এখনো তার বিষয়টা যদি দেখেন পর্যালোচনা করে, যে কোনোভাবে কোনো ঘটনার সঙ্গে রাজনৈতিক ঘটনা নয়, সম্পূর্ণভাবে ব্যক্তিগত, কোথাও অবৈধ সম্পর্ক ব্যাপার থাকতে পারে, কোথাও পারিবারিক ব্যাপার থাকতে পারে, সেখানে পারিবারিক গোষ্ঠী বিবাদ থাকতে পারে, জমি সংক্রান্ত বিবাদ থাকতে পারে। যতগুলি ঘটনা পুরুলিয়ায় ঘটনা ঘটেছে, সে আরসার ঘটনাই বলুন, বলরামপুরের ঘটনাই বলুন, যে ঘটনাগুলো বিজেপি উল্লেখ করতে চায় সেই ঘটনাগুলো কিন্তু সম্পূর্ণভাবে একটা অন্য মাত্রায় খুন হয়েছে। কারণ পুরুলিয়া জেলায় রাজনৈতিক খুনের কোনো ব্যাপার নেই। এখানে রাজনৈতিক দলের মধ্যে একটা আলাদা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে, এখানে একে অপরের সঙ্গে গ্রাম বাংলায় একটা পরিবেশ আছে। একমাত্র বিজেপি এসে এই মৃত্যু নিয়ে, খুন নিয়ে রাজনীতি শুরু করেছে এই বাংলায়, এই পুরুলিয়া জেলায়। এটা আমরা আজকে আপনাদের সামনে বিষয়টা রাখছি। আমাদের নরেন্দ্র মোদী বাংলার মানুষের জন্য যে খাদ্যশস্য পাঠিয়েছিলেন, তৃণমূলের কর্মীরা সেটা নিজের জন্য নিয়েছে, এই কথা আমরা একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে শুনেছি। আমরা দাবি করছি আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলায় সকলের জন্য খাদ্য সুরক্ষা যোজনা, যে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, বাংলা খাদ্য সাথী প্রকল্প, তার মধ্যে 10 কোটি মানুষের আগামী 2021 জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন ব্যবস্থা করেছে। আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় সরকার সবার জন্য কিন্তু খাদ্য প্রজেক্ট করেনি, সব মানুষের জন্য কেন্দ্র সরকার কার্ড দেয়নি। কেন্দ্র সরকার শুধু AOY, SPHH, PHH এই ক্যাটাগরির কার্ড দিয়েছে, কিন্তু RKSY 1 এবং RKSY 2 এই দুটো কার্ড সম্পূর্ণ রাজ্য সরকারের। এর সম্পূর্ণ চাল, এর সম্পূর্ণ ভর্তুকি রাজ্য সরকার দেয়। তাই স্বাভাবিকভাবে 10 কোটি মানুষকে বিনামূল্যে যে রেশনের ব্যবস্থা আগামী 2021 সালের 10ই আমাদের 30শে জুন পর্যন্ত যে ঘোষণা হয়ে আছে, সেটা আপনারা সবাই জানেন। আমাদের বাংলার নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছেন। আরেকটা বিষয় দাবি উনি তুলেছেন সংবাদ মাধ্যমে, যেটি হচ্ছে জেপি নাড্ডাকে বাংলা সফরে পর্যাপ্ত সুরক্ষা নাকি দেওয়া হয়নি। আপনারা সবাই সেই ফুটেজ দেখেছেন যে অ্যাকচুয়ালি কি ঘটেছে, এবং তিনি নিজেই স্বীকার করেছেন যে তার যে বুলেট প্রুফ গাড়ি, সেই গাড়ি এই সরকার ব্যবস্থা করেছে, এবং জেড প্লাস সুরক্ষার ব্যবস্থা এই সরকার করেছিল নির্দেশে, এবং যে গাড়ির কনভয়ে তাকে অনুসরণ করা হয়েছে তারও সমস্ত বিধি লঙ্ঘন করেছিলেন, এটা আমরা ফুটেজে দেখতে পেয়েছি। এবং একটা বিভিন্ন টার্নিংয়ে অ্যাক্সিডেন্ট ঘটনার মাধ্যমে সেই ঘটনা ঘটেছে, তাকে কোথাও কেউ অ্যাটাক করেনি, তাকে কোথাও কোনো আঘাত দেয়নি, কিন্তু সম্পূর্ণ একটা ওই ধরনের ঘটনাকে এমনভাবে ফলাও করে প্রচার করা হলো যে জেপি নাড্ডাকে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা সেইভাবে বাধা দিয়েছে, তার গাড়িতে ইটপাটকেল ছুঁড়েছে, তাকে অ্যাটাক করার চেষ্টা হয়েছে। এই যে কালচার, এই যে রাজনীতি বাংলার বুকে বিজেপি শুরু করেছে, এর আমরা তীব্র নিন্দা করছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি প্রেস কনফারেন্সের মাধ্যমে যে বাংলার একটা সংস্কৃতি আছে, বাংলার একটা ঐতিহ্য আছে, বাংলায় এই ধরনের রাজনৈতিক কালচার আমাদের নেই, যেটা বিজেপি করতে চাইছে। এইভাবে মানুষের মধ্যে একটা অন্যভাবে সোশ্যাল সাইটে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক বিষয় নিয়ে তারা নিয়ে আসার চেষ্টা করছে, এটাই আমরা তীব্র নিন্দা করছি। গতকাল আমাদের অমিত শাহজি বিভিন্ন প্রেসের মাধ্যমে এই ধরনের ভুল তথ্য দিয়ে যেভাবে একটা অপপ্রচার করছে, তার আমরা প্রতিবাদ জানাচ্ছি। সেই জন্য সঠিক তথ্য আপনাদের সাথে রাখার জন্যই আজকের এই প্রেস কনফারেন্স আমরা করেছি। এছাড়াও নরেন্দ্র মোদী বাংলার গরিবদের জন্য আবাসনের যে ব্যবস্থা করেছেন, সেটা আমরা পরিষ্কারভাবে কথায় কথায় গ্রাম বাংলায় একটা কথা বলছে যে এই ঘর নাকি নরেন্দ্র মোদী সরকার দিয়েছেন, কিন্তু আপনারা জানেন যে কেন্দ্র 60% দিয়ে থাকে এবং রাজ্য সেখানে 40% দিয়ে থাকে। 2011 থেকে 2020 সাল পর্যন্ত রাজ্য সরকার 33,87,000 বাড়ি নির্মাণ করেছে, যার জন্য ব্যয় হয়েছে প্রায় 39,913 কোটি টাকা। গীতাঞ্জলি প্রকল্পের অধীনে 3,90,000 বাড়ি তৈরি হয়েছে,
যার খরচ হয়েছে 3,550 কোটি টাকা দিয়ে হাউজিং ফর স্কিমের আওতায় 4,30,000 বাড়ি তৈরি হয়েছে 27,000 কোটি টাকা দিয়ে। আমরা এই যে বাংলা আবাস যোজনা, কেন আমাদের দিদি এই কথা বলেছেন যে যেখানে 40% টাকা আমাদেরকে দিতে হবে। আগে ইন্দিরা আবাস যোজনায় কেন্দ্র সরকার সম্পূর্ণ টাকাটা দিত, তাই ইন্দিরা আবাস যোজনার নাম ছিল। এখন স্বাভাবিকভাবে আমরা এই পশ্চিমবাংলার স্বার্থে বাংলা আবাস যোজনা এই কারণেই আমরা দাবি রেখেছি বা করছি ঘরগুলোর নাম, যে কেন্দ্র সরকার মাত্র 60% টাকা দিচ্ছে, 40% টাকা আমাদেরকে দিতে হচ্ছে, তাহলে আমাদের সরকারের নামে আমরা আবাস যোজনা রাখবো না কেন? এই বিষয়টাই আমরা রেখেছি। সেই জন্য সম্পূর্ণভাবে কেন্দ্র সরকার বাড়ি দিচ্ছেন, এই যে তথ্য তুলে ধরছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন, সেটাই আপনাদের সংবাদ মাধ্যমে আমরা রাখলাম। এছাড়া অমিত শাহজি বলেছেন যে তাই তারা হিংসায় বিশ্বাস করে না, কিন্তু ইতিহাস অন্য কথা বলছে। স্বাধীনভাবে জীবনযাপন করতে আসলে কতটা মানে করতে হয় সেটা পরিসংখ্যান বলছে। 2019 সালে এনসিআরবি তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশে 3,806টি খুন হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি নারী ঘটিত অপরাধের সংখ্যা প্রায় 59,853। উত্তরপ্রদেশ দেশের মধ্যে শীর্ষ। বিজেপি শাসিত অসমও কিন্তু পিছিয়ে নেই নারীদের প্রতি অমানবিক অসংখ্য আসামে এত, অথচ বাংলায় সেই ধরনের কোনো এত সংখ্যা নেই। তাহলে এটাই পরিষ্কার যে উনি যে এখানে বারবার বলছেন বাংলায় হিংসার রাজনীতি হচ্ছে, বাংলার ল অ্যান্ড অর্ডার চলে যাচ্ছে, পরিসংখ্যান কিন্তু উত্তরপ্রদেশের অন্য কথা বলছে আর বাংলার পরিসংখ্যান অন্য কথা বলছে। ওরা দাবি করছে যে বিজেপি কর্মীরা খুন হচ্ছেন, তাও সম্পূর্ণ মিথ্যে। অনেক বিজেপি কর্মী গোষ্ঠী দ্বন্দ্বর কারণে খুন হয়েছেন, এমনকি আত্মহত্যার ঘটনা হয়েছে, যে কথাগুলো আমরা বলেছি, এর আগেই বলেছি। স্বাভাবিকভাবে সেইগুলোকে বিভিন্নভাবে আর একটা অন্য প্রচার তারা চেষ্টা করছে। এবং 2020 সালে হুগলির যে তেলেঙ্গিপাড়ায় সাম্প্রদায়িক দাঙ্গার প্ররোচনা, সেটাও ওখানকার সাংসদরা দিয়ে থাকে। তারাই এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি তারা নষ্ট করছে। এবং ভারতে এর মধ্যে প্রায় 20,640টি দাঙ্গা হয়েছে এই জামানায়, অথচ পশ্চিমবাংলায় তারা বলছে বিভিন্ন জায়গায় নাকি দাঙ্গা হচ্ছে। আমরা আরও এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে আমাদের পরিবার ভিত্তিক রাজনীতি, তারা বিভিন্ন প্রসঙ্গে এখন একটা কথা নিয়ে আসছে যে বাংলা রাজনীতি, কিন্তু এই পরিবার ভিত্তিক রাজনীতি এইটা তো বিজেপির মধ্যেও আছে। সেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বা শুভেন্দু অধিকারীর মতো নেতারা তারাকেই দলে নিলেন সেই পরিবার ভিত্তিক ভেবে। বিজেপি আরও কিছু পরিবার তন্ত্রের আমরা দিচ্ছি, যেমন পীযূষ গোয়েল, অনুরাগ ঠাকুর, কিরেন রিজিজু, বিজয় গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, পঙ্কজ সিং, বিজয় রাঘবেন্দ্র, আকাশ বিজয়বর্গী, বসুন্ধরা রাজে, পুনম মহাজন, দুষ্যন্ত সিং, প্রবেশ সিং ভার্মা, রাজবীর সিং, নীরজ শেখর, বেশ আমরা নাম কয়েকটা উল্লেখ করা। তাহলে স্বাভাবিকভাবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস যে পরিবার ভিত্তিক রাজনীতি করছে এটা নয়, পরিবার ভিত্তিক রাজনীতি বিজেপিও করছে। তার আমরা অনেকগুলো নাম আমরা আপনাদের সামনে রাখলাম, এবং পরিবার ভিত্তিক রাজনীতি করেছে তাদেরকেই আবার বিজেপি দল নিচ্ছে, তাহলে তাদেরকে তো দলে নিতে পারতেন না। তাহলে এই কথা বিজেপির মুখে মানায় না। বিশেষ করে বিজেপির একজন কেন্দ্রীয় নেতা অমিত শাহজির মতন একজন স্বরাষ্ট্রমন্ত্রী নেতা, প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার মুখে এই ধরনের কথা মানায় না। এটাই আমরা আজকে সংবাদ মাধ্যমের সামনে আমরা তুলে ধরলাম। এছাড়াও অমিত শাহজি বিভিন্নভাবে আর আমাদের দুর্নীতির কথা সোশ্যাল বিভিন্নভাবে বলছেন। তাহলে 2016 সালে বিজেপি শুভেন্দু অধিকারীকে ঘুষ নেওয়ার একটি ভিডিও আপলোড করে, আবার 2020 সালে 19শে ডিসেম্বর ম্যাজিকের মতন সেই ভিডিও উড়ে যায়। তাহলে এই থেকেই বোঝা যায় যে বিজেপি কি করতে চাইছে। তারাই স্যানিটাইজ দিয়ে আবার পরিষ্কার করতে চাইছে, সেই দলের নেতারাকেই আবার দলে নিতে চাইছে, আবার তারাই সারদা নারদার কথা তুলছে, তারাই আপনার বিভিন্নভাবে আমাদের বিভিন্ন অপারেশনের কথা বলছেন। তো এই যে বিষয়, এই বিষয়গুলোই আমরা আপনাদের সামনে রাখছি। এই অতি মহামারীতেও আর যেভাবে বিজেপি রোড শো করছে, যেভাবে তারা ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি করছে, এটাও আমরা এই বিষয়টাও আপনাদের সামনে রাখছি। আপনারা জিডিপির কথা সবাই জানেন, জিডিপির হার বর্তমানে কি অবস্থা। এছাড়াও আমরা আরেকটা বিষয় তুলে ধরতে চাইছি যে তুলনামূলক এই রাজ্যে আমাদের আসন সংখ্যা, মানে হসপিটালের আসন সংখ্যা অনেক বেশি এই রাজ্যে, যেটা অন্য রাজ্যে নেই। তার তথ্য রীতিমতো আমরা দিতে পারি
যেখানে উত্তরপ্রদেশে 60.3, মধ্যপ্রদেশে 66.5, কর্ণাটকে 69.4, হরিয়ানাতে 69.8। সেখানে আমাদের এই রাজ্যে অনেক বেশি, এবং শয্যার সংখ্যার দিক দিয়েও আমাদের এই রাজ্যে অনেক বেশি। তো এই বিষয়গুলোই আমরা রাখতে চাইছি যে তুলনামূলকভাবে সমস্ত দিক দিয়েই এই রাজ্যের একটা আলাদা অবস্থান আছে, যেটা কেন্দ্রীয় সরকারের তথ্যতেই উঠে আসছে। এবং বিদ্যুতের ক্ষেত্রেও উনি প্রশ্ন তুলেছেন। 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ কিন্তু অন্যান্য রাজ্যের চেয়ে এই রাজ্যে বেশি। লোডশেডিংয়ের হার একদম কমে গেছে, এটা আপনারা সবাই ওয়াকিবহাল আছেন। এবং পিএম ফসল যোজনার ক্ষেত্রেও আমরা দেখেছি যে বিভিন্নভাবে অন্য রাজ্যের তুলনায় এই রাজ্যের কৃষকরা খুব ব্যাপকভাবে সেখানে আমাদের যে কৃষক স্কিম আছে সেখানে পেয়েছেন। এছাড়াও আমরা বিভিন্নভাবে আমরা সরকার সবসময় কৃষকদের পাশে থেকেছে। এছাড়াও আমরা আরেকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গ সফরে ঠাকুরনগর পরিদর্শন বাতিল করেছেন এবং মতুয়াদের থেকে উনি একটা আলাদা দৃষ্টি নিয়ে সেখানে প্রোগ্রাম ক্যান্সেল করেছেন। আমরা জানি যে মতুয়াদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার সেটা তারা রাখতে পারেননি, অথচ অন্যান্যভাবে আমাদের এই সরকার মতুয়াদের পাশে থেকেছে। মতুয়াদেরকে তারা যে নাগরিকত্বের কথা বলেছেন সেগুলো তারা সেইভাবে করতে পারেননি, যে বিষয়গুলো সংবাদ মাধ্যমে এসছে। আমরা মূলত আজকের এই প্রেস কনফারেন্সে মূল যে দৃষ্টি আকর্ষণ করলাম আপনাদের, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই বাংলায় এসে গতকালকে সংবাদ মাধ্যমে কিছু ভুল তথ্য পরিবেশন করে গেলেন, একটা ভুল তথ্য পরিসংখ্যান দিয়ে আর বিভ্রান্তি করার চেষ্টা করে গেলেন বাংলার মানুষকে। যার জন্যই আমরা এই জেলায় জেলায় বসে আমরা আমাদের তথ্য দিয়ে আমরা আপনাদের সামনে বিষয়টা রাখলাম। আমাদের যে মূল আজকে বিশেষ যে সাংবাদিক বৈঠক সেটা আপনাদের সামনে রাখলাম। এছাড়া জেলার কিছু বিষয় আছে, যে বিষয়টা আমাদের জেলার সভাপতি মাননীয় গুরুপদ টুডু বলবেন। আমাদের ইতিমধ্যে আমাদের এই প্রেস কনফারেন্সে আমাদের জেলার যুব সভাপতি সুশান্ত মাহাতো উপস্থিত হয়েছেন। এখন আমাদের এই প্রেস কনফারেন্সে আমাদের জেলার সভাপতি মাননীয় গুরুপদ টুডু বলবেন। আমাদের নবেন্দ্রবাবু আমাদের জেলার মুখপাত্র তিনি বলেছেন, এবং আমাদের যুব সভাপতি সুশান্তবাবু তিনি আমাদের পৌঁছে গেছেন আমাদের কাছে। তো আমি প্রথমে বলেছি আমি আপনাদের সামনে আজ মূলত দুটো বিষয়ের উপরে আমি আলোকপাত করব। তার মধ্যে প্রথমত হচ্ছে যে আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমরা জানিয়েছিলাম কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে একটা লিস্ট আমরা পাঠিয়েছিলাম রাজ্যতে। সেই লিস্ট আমাদের অ্যাপ্রুভ হয়ে আমাদের এখানে এসছে, সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমরা। যে টোটাল 36 জনের একটা লিস্ট আমাদের কাছে অ্যাপ্রুভ হয়ে এসছে, সেটা আপনাদের কাছে তুলে ধরবো। এবং এই 36 জনের মধ্যেও আগামী দিনে আরও কিছু নাম আমাদের এটাতে অ্যাড হবে, সংযোজন হবে, সেটা আমরা রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী। এবং আগামী দিনে আপনারা এটা জেনে রাখবেন, আমাদের এই যে 36 জনের যে আমাদের একটা লিস্ট আমরা অ্যাপ্রুভ করে আমরা পেয়েছি, সেই লিস্টের বিভিন্ন ডিপার্টমেন্টের আমাদের নেতৃত্বরা রয়েছেন এই কমিটির মধ্যে। সেটাকে নিয়ে পরবর্তীকালে আমরা আবার ছোট ছোট আমরা কমিটি করব, সেই কমিটিতে তাদেরকেও আমরা সেই জায়গাতে দেব। তো সেটা আমরা একটু পরে করব, যখন করব তখন আবার আপনাদেরকে অবগত করাবো। তো সেই কমিটিতে বিশেষ করে যে 36 জনের যে নামের তালিকা এসছে আমাদের অ্যাপ্রুভ হয়ে, সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি। সেটা হচ্ছে প্রথম পেজ, এটা হচ্ছে আপনার 36 জনের নামের তালিকা। এবং যেটা বললাম আপনাদের সামনে, এই যে বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আমাদের এখানে আছেন নেতৃত্বরা, তাদেরকে নিয়ে আমরা পরবর্তীকালে আবার আমরা সেটা কমিটি আমরা গঠন করব, সেটা আপনাদের অবগত করাবো। এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা জানেন যে মেদিনীপুরে অমিত শাহের সভাতে আমাদের জেলা থেকে আমাদের এই জেলার যারা গদ্দার, যারা বিশ্বাসঘাতক, যারা বেঈমান, যারা দীর্ঘদিন ধরে আমাদের দলের সাথে থেকে
দলের বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়ে তারা যখন শেষ পর্যন্ত যে দলে ছিল সেই দলটাকে অমান্য করে, সেটাকে অসম্মান করে সেদিন বিজেপিতে যারা যোগদান করেছিল, আমি তাদের উদ্দেশ্যেই বলছি। বিশেষ করে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছিল যে তারা যে চলে গেল তাতে আপনাদের দলের কী অসুবিধা হবে। আমি এখনও আপনাদের সামনে পরিষ্কার বলতে চাই, এটা আমাদের আপদ বিদায় হলো। আগামী দিনে আমাদের দলের শ্রীবৃদ্ধি ঘটবে, দল মজবুত হলো, শক্তিশালী হলো। এই আপদরা থাকলে আগামী দিনে হয়তো আরও আমাদের দলের মধ্যে অনেক ভাঙন তৈরি হতো বা নিজেদের মধ্যে একটা বিভেদ তৈরি হতো, দলটাকে একটু বিড়ম্বনায় ফেলতো। সেই জন্য আমি আপনাদের বলছি, আমাদের জেলায় যারা গেছে এটা আমাদের দলের মঙ্গল হয়েছে। আগামী দিনে আমাদের দলের আরও শক্তি বৃদ্ধি ঘটবে। এদের চলে যাওয়াতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না, এটা আপনাদের সামনে বিশেষ করে তুলে ধরলাম। আমাদের মাধ্যমে আমি সেগুলো আমি বললাম। বিজেপি এই ইস্যুটা নিয়ে তারাই তো বলছিল যে নারদা সারদার লোক, তারা স্টিম অপারেশনের লোক, তারা সব তৃণমূলে আছে নেতা মন্ত্রীরা, আর সেই নেতা মন্ত্রীরাকেই বিজেপি এখন যোগদান করাচ্ছে। এই প্রশ্নটাই তো আমরাই রাখছি। এটা তো ওরা তো রাখেনি, এটা তো আমরাই সে প্রশ্নটা রাখছি। ঠিক আছে, বিজেপি এই দল নিচ্ছে কেন? বিজেপি খারাপ, বিজেপির জেতা লোকগুলো তো আপনারাও যোগদান করুন। কিন্তু তাদের এগেইনস্টে যদি সেই ধরনের কিছু এলিগেশন থাকে নিশ্চয়ই আমরা সেটা ভাবনা চিন্তা করব। আচ্ছা, বিদ্যুতের কথা বললেন, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বিদ্যুৎ ইউনিটের প্রতিদান না, এটা নিয়ে একটা বিষয় আছে। এটা নিয়ে আমরাও বিভিন্ন মহল থেকে আমাদের কাছে এসছে। বিদ্যুতের এই মিটার রিডিং সিস্টেম, এটা ঠিক যে মিটার রিডিং সিস্টেমটা নিয়ে আমাদের একটা চলছে। আপনারা জানেন যে এখানে সরাসরি বিদ্যুৎ ব্যাপারটা আমাদের সরকার দেখে না, এটা একটা নিগম, একটা কোম্পানির মাধ্যমে পুরো ব্যাপারটা হয়। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা বিভিন্নভাবে কনজিউমার্সদের পক্ষ থেকে গেছে। আশা করছি খুব শীঘ্রই এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা হবে। এই 3 মাস যে রিডিং সিস্টেম, এই সিস্টেমটা যাতে ঠিক হবে, এই বিষয়টা নিশ্চয়ই নিশ্চয়ই এই বিষয়টা বিভিন্ন জায়গা থেকে আন্দোলন উঠেছে, দাবি উঠেছে, আমাদের নেত্রীর গোচরে গেছে। আমরাও বিষয়টা রাখবো, বিষয়টা আশা করছি হয়ে যাবে। তাহলে কি এবার ওদেরকে আপনি ওই ইয়ে করবেন নাকি?